টুইস্ট, আপনি বলবেন একটা মানে করে দিবে আর একটা। শুধু তাই না, আজকাল বেশিরভাগ খবর যেটা তৈরি হয়েছে, বিশেষ করে প্রথম আলোর খবর, বডিতে যা লেখা আছে, এমনিতে যেটাকে রিপোর্ট বলে, এটা রিপোর্ট হয় না রিপোর্টের সঙ্গে অনুযায়ী, ইচ্ছা মতন বানিয়ে বাংলাদেশের মানুষের মনকে প্রভাবিত করা মিথ্যে কথা লিখে, সেই জন্য হেডলাইনে এমন একটা শব্দ ঢুকাই দিবে যে পুরো জিনিসের অর্থ বোঝা যায়, অথচ ওর সাপোর্টিং কোনো বক্তব্য হয়তো ভিতরে নেই। যেমন এই যে আদালতের এই আইসিটি কোর্টের এই যে সেনা সদস্যদেরকে গ্রেপ্তারের বিষয়টা, প্রথম আলো এটাকে এমন বানাইছে যেন বা তারা গ্রেপ্তার হয়েছে। কেন? সেনা প্রধান বা সেনা সদস্যরা সাংবাদিক সম্মেলনে বলছে আমরা ওদেরকে আমাদের এখতিয়ারে রেখেছি, যেন বা সেনা প্রধানদের এখতিয়ারে রাখা মানেই ওরা গ্রেপ্তার হয়েছে। দেখেন কথা ধারণা টুইস্ট করছে কি করে। সেকেন্ড একটা ধারণা অলরেডি ছড়াই দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশ ছাপে দিয়া। আদেশটা কি? যে একটা সাবজেল বানানো হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে, ওদেরকে তো সাবজেলেই রাখা হবে। এই ধারণাটা এমন ভাবে প্রতিষ্ঠিত করছে প্রথম আলো, সারা বাংলাদেশের লোক ধরে নিয়েছে ও আচ্ছা তারা তো সাবজেলে থাকতেছে। সেই সাথে নতুন শব্দ চালু করছে, একটা সমঝোতা হয়েছে সরকার আর সেনাবাহিনীর সাথে, একটা সমঝোতা। এই শব্দ, এই তিনটা শব্দ দেখবেন, সরকার সেনাবাহিনীর সমঝোতা। আচ্ছা এটা কার সাথে কার? এটা কি সমঝোতার বিষয়? এই সিদ্ধান্ত কি সরকার আর সেনাবাহিনী দুইটার কেউ নিতে পারে? গ্রেপ্তারের অর্ডার দিয়েছে আদালত, তার কোনো খবর নাই কিন্তু। এমনকি আদালতের পজিশনটা এইভাবে কি হবে সে সম্পর্কে সরকারি পক্ষের উকিল যে প্রসিকিউটর তাজুল বলতেছে যে এটা একমাত্র আদালতের কাছে সাবমিট করা ছাড়া, যারা যারা নামে অপরাধের ঘোষণা দিয়ে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে আদালতে সাবমিট করতে হবে, আগে নিজে সমর্পণ করতে হবে, তারপরে ঠিক হবে, আদালত ঠিক করবে তারা কোথায় থাকবে। কিন্তু সব কিছুকে ছাপায় প্রথম আলো সমাজে এস্টাবলিশ করে রাখছে যে তারা সেনা হেফাজতেই থাকবে। এই ধরনের মিথ্যা কথা সমাজে এস্টাবলিশ করে রাখাটাই হলো প্রথম আলো। সাথে অন্যান্য পত্রিকাও কিছু আছে, কিন্তু সবার উপরে আছে প্রথম আলো। এই পরিস্থিতিতে যেটা এখন প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো, আমি একটু আগে বলছিলাম ভলকার টুর্কের কথা। ভলকার টুর্ক জাতিসংঘের হিউম্যান রাইট কাউন্সিলের এখনকার প্রধান। বেশিরভাগ মিডিয়া এই খবরটাকে লুকায় রাখছে, অন্যভাবে ইঙ্গিত দিয়েছে। ভলকার টুর্ক সরাসরি আদালতের বিচারক যে 30 জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, এটাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ভলকার টুর্ক। কত পরিষ্কার বোঝার চেষ্টা করেন। ভলকার টুর্ক অর্থাৎ জাতিসংঘ সরাসরি আদালতের এই কাজটাকে প্রশংসা করে এটাকে একটা অগ্রগতি বলে বিবৃতি দিয়েছে। আমি গত 4-5 দিন ধরে বলে আসছি কথাটা। এই প্রোপাগান্ডা প্রথম আলোদের এর ফাঁদে পড়ে আমি এটা কোনোভাবে প্রথমে প্রধান বিষয় হিসেবে আনতে পারি নাই। গতকালকেও আবার ভলকার টুর্ক এই কথাটা বলেছেন। শুধু তাই না, উনি বলছেন এটা একটা বিরাট অগ্রগতি এই জন্য যে সাধারণত জবরদস্তি উঠায় নিয়ে যাওয়া, এটাকে ওরা বলে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, এই ধরনের মামলাগুলোর বিচার করা খুব কঠিন। বিভিন্ন দেশ এটা নিয়ে কোনো মামলা আমলে নেওয়া, আদালতে নিয়ে যাওয়া, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, বিচার করা, এগুলো করতে পারে না। সেই দিক থেকে উনি বলছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, একটা ন্যায় বিচারের সর্বোচ্চ মান অনুসরণ করে এটা যে করা গেছে, এটাকে উনি স্বাগত জানিয়ে বলছেন এইসব দিক খেয়াল রেখে যেন আমাদের বাংলাদেশের আদালতটা কাজ করতে পারে। অথচ এই প্রসঙ্গটা চাপা পড়ে গেছে আমাদের মিডিয়ার কারণে। তাহলে বুঝতে পারে না কি ধরনের মিডিয়ার যুগে আমরা আছি। এই একই সালাউদ্দিনের স্বভাব আর কি। টার্গেট হচ্ছে সবার ওয়াকার ভক্ত হয়ে যাওয়া, ওয়াকারকে বাঁচানোর চেষ্টা করা, সেনা সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করা, ইউনূস সাহেবকে হুমকি দেওয়া, আগে নির্বাচন। কেন? আগে নির্বাচন হলে ওয়াকার সাহেবকে তারা মাফ করে দিবে, এই বিচার আচারগুলো সব বন্ধ করে দিবে। তাহলে দেখেন প্যারালালি কি করে ইন্ডিয়ানদের
এই কাণ্ড কারখানা চলছে, এবং সবগুলা টাকা খাইছে, রয়ের টাকা খেয়ে মিডিয়াগিরি করতেছে। ফ্যাক্টস হলো যে ইউএনএ হিউম্যান রাইটের প্রধান উনি নিজেই প্রশংসাটাকে একটা অগ্রগতি বলে স্বাগত জানিয়েছেন এবং বলছেন বাংলাদেশ এর যে সুনির্দিষ্ট বিচারের ক্রাইটেরিয়া আছে সেগুলো তারা পালন করুক। সেই সাথে এটাও স্মরণ করে দিয়েছে যে হতে পারে যে অনেক লোক ছোটখাটো সম্পর্কটা খুব জোরালো না, কিন্তু তারাও আটকে আছে। ওনারা সাজেস্ট করেছেন যে এই ধরনের বিষয়গুলো যারা আপনাদের আছে, হয়তো সরকারের সমর্থক ছিলেন না তারা, এসবগুলোকে এড়িয়ে তাদের মুক্তি দিয়ে মূল যেগুলো আসামি সেগুলোর ব্যাপারে যেন আমরা কনসেন্ট্রেট করি, মনোযোগ যেন তাদের উপরে দেই। একই রকম ভাবে অ্যাকচুয়ালি ভলকার টর্কের অফিসটা হলো জেনেভায়। আমরা সাধারণত ইউএন এর অফিস বলতে নিউ ইয়র্কেরটা বুঝি। নিউ ইয়র্কের প্রধান অফিস দুইটা, প্রধান অফিস নিউ ইয়র্কেরটা, আর এই যে আইন বিষয়ক মানবাধিকার বিষয়ক পুরো অনুষ্ঠানটা যা কিছু ঘটে ইউএন এর, এই সব কিছু হেডকোয়ার্টার হলো জেনেভা। এটাই জেনেভা শহরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ভলকারের কথাটা জেনেভার থেকে বলা, ফলে স্বভাবতই একই সঙ্গে সেম ধরনের একটা স্টেটমেন্ট এই জন্য ইউএন এর অফিস থেকে দেওয়া হয়েছে, মানে নিউ ইয়র্কের থেকে। সেখানে রাবিনা সামদানি বলে একজন মুখপাত্র আছে, তিনি বলছেন নিবাসে সেনা হেফাজতে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে দ্রুত খেয়াল রাখেন, খুব পরিষ্কার হয়ে বলছে উনি, আসামিদেরকে সেনানিবাসে সেনা হেফাজতে পরিষ্কার রাখা হয়েছে, তাদেরকে দ্রুত বেসামরিক আদালতে হাজির করে হস্তান্তর করার কথা বলছে। না এর চেয়ে স্পষ্ট বাণী আর হয় না। বিরাট বোদ্দার সাংবিধানিক বিশেষজ্ঞ সালাদ মুখে গালে একটা কষে থাপ্পড় দিয়ে দিছে এই রাবিনা সামদানির এই স্টেটমেন্টটা, এবং এটা করার পরে এই হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিরাট বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা উনি উল্লেখ করে দিয়েছেন। এক্সট্রা কি কানে ঢুকবে না চোখে দেখতে পাবেন সালাউদ্দিন সাহেব, নাকি ওয়াকার সাহেব দেখতে পাবেন, নাকি হোল বিএনপি তারেক জিয়া দেখতে পাবেন না ওরা? আমরা কিন্তু শর্ত সাপেক্ষে উনি সাহেব আপনি কিন্তু সমর্থন দিচ্ছি, বুঝছেন? আমাদের হাত থেকে ইলেকশনের মাধ্যমে এটা ছুটে যায় না, জানেন, এটা খেয়াল রাখবেন। এরপরেও আমরা আমাদের মিডিয়াকে দেখতেছি তারা তাদের লাইনে আছে, তাদেরকে তো সেনা হেফাজতে রাখা উচিত, এই বুঝ দিচ্ছে আমাকে। আমার সাথে 2-3 জন লোকের যাদেরকে আমি অ্যালাউ করি ইনবক্সে ফোনে কথা বলতে, এদের প্রত্যেকে কথা শুরুই করতেছে এইভাবে, ও আচ্ছা ওদেরকে তো সেনা হেফাজতে রাখাই হয়েছে, এটা তো একটা আপোষ হয়েছে, তাই না ভাই? দেখেন আমি কি বলবো, এই যে ভাষণটা তৈরি হচ্ছে বিদেশ থেকে ফোন করছে, তার এই ভাষণটা তৈরি হচ্ছে প্রথম আলোদের এই কারবারের কারণে। এমনকি যে রাবিনা সামদানি যে স্টেটমেন্ট দিতেছে, ভলকার টর্ক যে বিবৃতিটা দিচ্ছে, না এগুলো মিডিয়াতে জায়গা পাচ্ছে না। আমি নিশ্চিত করে দিচ্ছি আপনাদের সবাইকে, এই মিডিয়াবাজদের, এই দালাল মিডিয়াবাজদেরকে সাবধান করে দিচ্ছে, এটা করে আপনি বিচার ঠেকাতে পারবেন না, এটা করে আপনি ইন্ডিয়ান দালালি পিছিয়ে নিয়ে চলতে পারবেন না। এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এখন পরিণতিটা কি হবে সেটা আপনারা ভালো জানেন, কিন্তু কোনোভাবে এখান থেকে আপনারা মুক্তি পাবেন না। মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে রাইট ইনফরমেশন লুকায় রাখতেছেন, ওয়াকারের পক্ষে কাজ করতেছেন, পারবেন না। থ্যাংক ইউ। যে দুই কারণে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না, এই জুলাই সনদের স্বাক্ষর এই জিনিসটাকে ইউনূস সাহেব, প্রথম আলো এবং সংশ্লিষ্ট অন্যান্য পত্রিকাগুলা এমন ভাবে প্রেজেন্ট করছে যে আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর মানেই রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাচ্ছে এবং ইলেকশন হচ্ছে একটা। এই যে ইমপ্রেশন, এই যে মানুষকে ধারণাটা দিয়েছে, এই ধারণাটা শতভাগ মিথ্যা ধারণা। না এই জন্য না যে কেউ সাইন করবে কি কেউ করবে না, ওই জন্য বলছি,
এর বাইরে একটা বড় বিষয় আছে। সবাই যদি, সব পলিটিক্যাল পার্টি যদি জুলাই সনদে কালকে, আগামীকালকে 17 তারিখে যদি স্বাক্ষর করেও, তবুও এই জুলাই সনদটা নেহাতে একটা টিস্যু পেপার ছাড়া কিছুই না। আমরা যেমন টিস্যু পেপার ব্যবহার করে ফালাই দিয়ে, এটা তাই। জুলাই, আমরা বলছি পরিষ্কার করে, জুলাই সনদে, আগামীকালে জুলাই সনদে বাংলাদেশের সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সাইন করেও, এরপরে সে স্বাক্ষর করা সনদটা এটা টিস্যু পেপার হবে, একটা অর্থহীন কাগজ হবে। কেন এই কথা বলছে? এই কাগজটা দিয়ে কোনো মূল্য নেই, কারণ এই কাগজ দিয়ে আপনি এর কোনো লিগ্যাল মূল্য, মানে আমি এখানে স্বাক্ষর করছি মানে আমি কোনো কিছু করতে বাধ্য না। কোন রাজনৈতিক দলের কোনো দায় নাই এটার প্রতি, যারা যারা স্বাক্ষর করবে। এমনকি ইউনূস সাহেবও এই কাগজ নিয়ে কিছুই করতে পারবে না, কারণ এটা লিগালি ভ্যালিড না, আইনগতভাবে এর কোনো ভিত্তি নাই, এর কোনো বৈধতা নাই। কেন? এই কাগজটা লিগ্যাল ভিত্তি, অর্থাৎ সনদের লিগ্যাল ভিত্তি নাই। লিগ্যাল ভিত্তি মানে কনস্টিটিউশনের অংশ হতে পারবে না, এটা এখনো নয়। সবাই মিলে স্বাক্ষর করলেই সেটা কনস্টিটিউশনের অংশ হয়ে যাবে না। মূল কারণ হচ্ছে এই লিগ্যাল ভিত্তি নিয়ে কেউ কোনো আগ্রহী না। ইউনূস সাহেব এটা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য দুইটাকে আলাদা করে দিচ্ছে। দেখেন, আগে একবার বলেছিলেন যে এর আইনি ভিত্তি কি হবে, ওটা আলাদা। আমরা তো আগে জুলাই সনদে স্বাক্ষর করিনি। অ্যাজ ইফ জুলাই সনদে স্বাক্ষর করলে অটোমেটিক এটা আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে, হবে না। আইনি ভিত্তি তৈরি করতে গেলে আইদার গণভোটে যেতে হবে অথবা প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ দিয়ে গণভোটে যেতে হবে, যেটাই করেন না কেন। এবং এমন একটা সময় এটা করতেই হবে, এটা এমন একটা সময় যে সময়টা বিএনপি পুরো জিনিসটাকে এককভাবে নিজের হাতে রেখে দিবে সংবিধানের অংশ করার বিরুদ্ধে। আইদার তারা নিজেই করবে সংসদের অংশ, আর নাইলে কাউকে করতে দিবে না। এ হচ্ছে বিএনপির পজিশন। কিভাবে সেটা? যতগুলাই রাজনৈতিক দল থাকুক, যতগুলাই এরকম সই করুক, বিএনপি ধরে নিচ্ছে ইলেকশনটা আগে হোক, এর আগে কোনো কিছু না, গণভোটও না, বা গণভোটে হলেও কিচ্ছু এসে যায় না। কেন? কারণ সে মনে করে ইলেকশনটা যখন হয়ে যাবে, তাতে গণভোট আগে হোক আর না হোক, ইলেকশনটা হয়ে গেলে তারাই তো সংসদে, ধরে নিচ্ছে যে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হবে। এইবার তারা সংখ্যাগরিষ্ঠ দল হয়ে মুসরানি দিবে যে এটাকে আমরা কনস্টিটিউশনের পার্ট বানাবো না, করেন গিয়ে যা খুশি। তাহলে এই স্বাক্ষর করার মানে কি? আমি যদি এটাকে কনস্টিটিউশনের অংশ না করতে পারি, অংশ না করতে দেই, আমি বিএনপি, আমি তারেক জিয়া যদি এটা না করতে দেই, তো সব জিনিস আমার হাতে, ইনক্লুডিং ইউনূস সাহেব যে 8ই আগস্ট থেকে ক্ষমতা আছে, এই ক্ষমতাও বৈধ না বলে দাবি করবো আমি। তখন বলে সবগুলাকে আমি সুরে চড়াবো, মানে আদালতে নিয়ে যাব অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে। আপনারা কি বুঝতে পারছেন? এটা হলো ইন্ডিয়ান পরিকল্পনা। এই পরিকল্পনার সাথে ওয়াকার এবং বিএনপি সংশ্লিষ্ট, সেই জায়গাতেই বিএনপি আছে এখনো। ফলে এটা লিগ্যাল ভিত্তি যত করে, এমন কি বলতেছে দেখেন, যদি গণভোটও হয়ে যায় একটা, ইভেন ইলেকশন মানে জাতীয় সংসদ আর গণভোট একসাথেও না, ধরেন আগামী মাসে গণভোটটা হয়ে গেল, বলছে তাতেও কিছু এসে যায় না, যদিও তারা আগামী মাসে গণভোট করতে রাজি না। গণভোট করলেও কিছু হবে না। কেন? গণভোট করলে ওটা সংসদ কনস্টিটিউশন অংশ করতে দিবে না ওরা। কনস্টিটিউশন অংশ করতে গেলে ওটাকে আবার সংসদের পাশ করাইতে হবে। বুঝছেন? খোদ পাবলিক ভোট দিয়ে একটা গণভোট বানাইছে, একটা জিনিসকে অনুমোদন দিচ্ছে না। বিএনপির দাবি এরপরে এটা অনুমোদিত হয় না, অনুমোদন হইতে হবে আমাদের হাতে। মানে এটা ধরে নিয়েছি যে আমরা, এই যে আমাদের হাতে বলছে, আমরা হলাম যারা সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠ হবো, আমাদের হাতে এটা অনুমোদিত হইতে হবে। মানে হলো আমরা ঠিক করব যে এটা সংসদে, এটা কনস্টিটিউশনের অংশ হবে কি হবে না। এটা হচ্ছে অরিজিনাল তর্কের জায়গাটা হলো এই। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এর ভিতরে এইবার আমাদেরকে বগিযোগী বুঝাচ্ছে ইউনূস সাহেব, তার ব্যর্থতার কারণে উনি যে ঐক্যমতের কিছুই করতে পারে নাই, এইটাকে বুজুং বাজুং দিয়ে উনি কালকে স্বাক্ষরের একটা ডেট ডাকছেন। স্বাক্ষর আলাদা, এটার আইনি ভিত্তি আলাদা, এটা বানাইছেন উনি। এখন অবস্থা এরকম যে আর স্বাক্ষর আইনি ভিত্তি দিলেও বিএনপি সেটা মানবে না। এটা বিএনপির সংসদে, বিএনপি যে সংসদের হবু সংসদের সংখ্যাগরিষ্ঠ
থাকবে ধরে নিয়েছে, সেই সংসদে এটা পাশ করাইতে হবে। অর্থাৎ হি ইজ দ্য বস। বাংলাদেশে কোনো কিছুই উনি বৈধতা দিবেন না যদি না তারা সেটা করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো জুলাই সনদ এর ভিতরে আরো একটা ফাঁকিবাজি, এটা হলো ইউনূসের ফাঁকিবাজি। সেই ফাঁকিবাজিটাও বিএনপি এগ্রি করছে না। বিএনপি বলছে ঠিক আছে, যেহেতু কাগজের কোনো মূল্য নাই তা আমি দেবানি একটা স্বাক্ষর কালকে, কিন্তু বাকি পলিটিক্যাল পার্টিগুলো আসবে না, সেটা অলরেডি তারা জানাই দিচ্ছে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে শুরু হচ্ছে এই জন্য যে অলরেডি এনসিপি আজকে ভোরের সকাল পর্যন্ত কেউই স্পষ্ট করে বলে নাই। তখনও বিএনসিপি বলতেছিল আমরা এটা নিয়ে আলোচনা করছি, ভাবতেছি কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বলে এইবার আসছে, যেহেতু এই কারণে আমরা স্বাক্ষর করব না, এটা ঘোষণা করে দিয়েছে তাদের মিটিং এর সিদ্ধান্ত হিসাবে। এমনকি এই শুক্রবারের অনুষ্ঠানে তারা অংশও নেবে না। আরো সাংঘাতিক। এনসিপির কথা বলছে, যে দুটা কারণে তারা নেবে না, তার একটা হলো যে এর ভিতরে কোনো আইনি ভিত্তি নেই, এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কারণ। নাই নিজে বলতেছে এটা। আর দ্বিতীয় কারণ হলো সনদটা কি লিখে রাখা আছে ওর মধ্যে, ও কোনো টেক্সট মানে কাগজটা আমাদেরকে দেখায়নি এখন পর্যন্ত, মানে একেবারে স্টেজে গোল মারবে আর কি। কোথায় সাইন করবো, কি জন্য সাইন করবো তাই তো জানি না। এটা সাইন করতে হবে, নিজেদের ভিতরে আলোচনা করতে হবে, খারাপ কিছু আছে কিনা চেক করতে হবে। ভ্যালিড আর্গুমেন্ট। আপনি একবারে স্টেজে উঠায় কাবির নামে সাইন করে নেবেন, আগে কি হয়েছে কিছু জানবো না, আমি এটা হইলো কত টাকা দেন মত ধরছেন এটা কিছু জানবো না, কেউ সাইন করবে, এই বিয়ে হবে? নাহিদ একটা সাংঘাতিক কথা বলেছে, খুব কড়া কথা। নাহিদ বলছেন এই অনুষ্ঠানকে তিনি প্রতারণামূলক কাজ বলছেন। প্রতারণামূলক, বুঝেন কথাটা, রোজন বুঝেন, এটাকে তিনি প্রতারণামূলক প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নের স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশ নেবে না। চরম এবং শেষ কথাটা বলে দিয়েছেন, এবং এটা খুবই সত্যি কথা, স্ট্রেট মুখের উপর বলে দেওয়া যে আপনি একটা চোর, আপনি একটা প্রতারক। এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সচিব আক্তার হোসেন বলেছিলেন যে আমরা যদি এই বিষয়গুলো পাবলিকের সামনে অস্পষ্ট থাকে তাহলে আমরা এটার সঙ্গে আমাদের অংশগ্রহণ অনিশ্চিত। এটা গতকালকেই বলেছিলেন। এখন পরিষ্কার করে ওনা বলে দিলেন যে এর সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম ইউনূস সাহেবের এই স্বাক্ষর প্রক্রিয়া, তথাকথিত স্বাক্ষর প্রক্রিয়া। এবার আসেন বাকিদের কথা। এক ফাঁকে বলে দিই খালি জামাতের কথা, তারা আবার একটু রহস্য করেছে রাখছে। তো উপস্থিতিকে কি করি সেটা দেখলেই তো বুঝতে পারছেন নিশ্চয়। তাই সাহেবের এগুলা মানে আমরা চলে যেতে পারি, স্বাক্ষর দিয়ে হালাইতে পারি বিএনপির সাথে, কিন্তু যখন দিব তখন তো বুঝবেন আমরা দিলাম কি দিলাম না। আচ্ছা গেল জামাতের ভাষ্যটা। বাকিদের ভাষ্যটা ইন্টারেস্টিং। এই যে আগে বলেছি যে সিট পার্টি গুলা দুই ভাগ হয়ে গেছে, যেগুলো খাস মানে যাদের সিট কনফার্ম বিএনপি দিক থেকে, ধরেন মান্না বা জোনাস সাইকি টাইপের, তারা তো আসবে, সই দিবে, কিন্তু বাকিগুলা এর মধ্যে শীর্ষে আছে বাসদ, সিপিবি, একটা জাসদের একটা ফ্যাকশন, বাংলাদেশ জাসদ নামে। তারা বলতেছে না আমরাও স্বাক্ষর করবো না। কেন? অরিজিনাল 72 কনস্টিটিউশন নাই হইলে, অরিজিনাল 72 প্রেমী কনস্টিটিউশন এটা পাওয়া গেছে। খারাপ না? এই মুহূর্তে সুবিধাটা হচ্ছে যে তারাও ইউনূস সাহেবের পক্ষে, অর্থাৎ ইউনূস সাহেব যেটা চাচ্ছে যে আপনারা স্বাক্ষর করেন, তারা স্বাক্ষর করবে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টটা। তাহলে কি হতে যাচ্ছে আগামীকাল আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে এখন যদি এই যে ভুয়া কাগজটা স্বাক্ষর করেন না করেন, ইউনূস সাহেব যে এটা নিয়ে বাইরে বিদেশে বলে পারবেন সবাই মিলে এতগুলা পার্টি মিলায় জুলাই সনদে স্বাক্ষর করছে, আমার বিরাট অ্যাচিভমেন্ট, সেইটারও শেষ, সেই সুযোগও নষ্ট হয়ে গেল। আমি কিন্তু বলছি বারে বারে, সবাই মিলে স্বাক্ষর করলেও ওই কাগজের কোনো মূল্য নাই,
কারণ এই কাগজটা কোনো আইনি ভিত্তি নাই। ওই কাগজটা সংসদে যতক্ষণ অন্তর্ভুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কাগজের সবাই মিলে স্বাক্ষর করেন কি সোনার অক্ষরে স্বাক্ষর করেন, এতে কোনো লাভ নেই, কিচ্ছু আসবে যাবে না। আর এই আসবে যাবে না বিষয়টা, সংবিধানে ঢুকানো না ঢুকানোর বিষয়টা বিএনপি মনে করে এটা একা আমার হাত, আমি যা করবো তাই হবে। আমি যদি হুঙ্গলি হেলান দিই তাহলে এটা সংসদে সংবিধানে ঢুকানোর ব্যবস্থা করা হবে না। ফলে আপনারা বুঝতে পারছেন। তাহলে কালকে 17 তারিখ, 17 তারিখের সন্ধ্যার মধ্যে আমরা বুঝে যাব রিয়েলি কে কে স্বাক্ষর করলো। এটা অলরেডি আজকে থেকে বোঝা যাচ্ছে। যে ইমেজটা দিলাম আপনাদের সামনে, এই ইমেজ অনুযায়ী কালকে সন্ধ্যার পরের পত্রিকার হেডলাইন গুলো হবে। তাহলে এবার 18 তারিখ থেকে কি হবে, যেটা হবে এটা সবার কাছে পরিষ্কার যে তাহলে ইলেকশন কি হবে।